সৌন্দর্য বিশ্ব সংসারে প্রতিটি মানুষের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত। কেউ হয়তো বাহ্যিকভাবে দেখতে সুন্দর, কেউ বা অন্তর্নিহিতভাবে। যে যেভাবে সুন্দর থাকুক না কেন, যার মন সুন্দর সেই আসল সুন্দর ব্যক্তি। বাহ্যিক সৌন্দর্য বয়সের সাথে সাথে অনেকটুকু ম্লান হয়ে যায়, কিন্তু অন্তর্নিহিত সৌন্দর্য আমাদের সাথে চিরকাল থাকে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তমা রশিদ, এবং বরাবরের মতো আমাদের সাথে আজকে থাকছে আমাদের তিনটা সেগমেন্ট: হট সিট উইথ সেলিব্রিটি, ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ এবং সর্বশেষ বিউটি টিপস। প্রথমেই থাকছে হট সিট উইথ সেলিব্রিটি। প্রিয় দর্শক, হট সিট উইথ সেলিব্রিটিতে আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন এমন একজন মানুষ যিনি উপস্থাপনা করতে পছন্দ করেন, গান গাইতে পছন্দ করেন, অভিনয় করতে ভালোবাসেন। তিনি একাধারে মডেলিংও করেছেন। তিনি আমার খুব পছন্দের রৌনক বিশাখা শ্যামলী। স্বাগত আপনাকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো রয়েছি। বিশেষ করে আমার সামনে যে মানুষটা বসে আছে সে খুব পজিটিভ মাইন্ডের একটা মানুষ, এজন্য খুব ভালো লাগছে। একদম শুরু করতে চাচ্ছি বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে। কি কাজ করছেন এখন? ভীষণ ব্যস্ত এখন। আগামীকালই মুক্তি পেতে যাচ্ছে আমার প্রথম চলচ্চিত্র, মুজিব একজন জাতির উপকার, বঙ্গবন্ধু বায়োপিক। তো এটা উপমহাদেশের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত, সেই জন্য একটু এক্সাইটমেন্ট আছে। কাজ তো করেছি, এখন দেখার অপেক্ষা যে কি দেখব, কি হবে। আর এর আগে আমি একটা প্রামাণ্য চলচ্চিত্র অভিনয় করেছিলাম, সেটাও দেশের ছবি ছিল। সেটা ছিল যা ছিল অন্ধকারে, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আরেকটা অনুদানের ছবিতে কাজ করেছি, কাটা, সেটাও মুক্তির অপেক্ষায় আছে। তো আমার মনে একটা সুপ্ত বাসনা ছিল যে যদি কখনো মুভি করি, সেই চলচ্চিত্রটা যেন দেশের ছবি হয়। তো দেশের ছবিতে দেখা যাবে, সেটাই আনন্দ লাগছে যে নিজেকে নতুনভাবে আবিষ্কার করব। অভিজ্ঞতা তো কম হয়নি, কত বছর ধরে কাজ করছেন, কত ধরনের কাজ করেছেন। এই যে এত ধরনের কাজ করছেন, এর পাশাপাশি আপনার যে মুভিটা আসছে মুজিব একটি জাতির উপকার, এই মুভি নিয়ে আসলে বাঙালি প্রত্যেকটা মানুষের অনেক স্বপ্ন রয়েছে। প্রত্যেকটা মানুষ এই মুভি থেকে নতুন কিছু একটা জানার ইচ্ছাও রাখছে। তো আমি একটু সংক্ষেপে জানতে চাই আপনার চরিত্র সম্পর্কে। এখানে আমি একজন নারী নেত্রী চরিত্রে অভিনয় করেছি, এবং পুরো ছবিতেই রিয়েল যেই স্টোরিটা, বঙ্গবন্ধুর আশেপাশে যারা খুব ঘনিষ্ঠ ছিলেন, যেসব নেতা নেত্রী, তাদের জীবনগুলো দেখানো হয়েছে, এবং তাদের সঙ্গে বঙ্গবন্ধুর যেই স্পেন্ড করা টাইমগুলো, সেগুলো এখানে উঠে এসেছে। এখন চলে যাচ্ছি ব্যক্তিগত আপনার জীবন নিয়ে। আপনি নিজে একজন মানুষ, যে মানুষটা বিভিন্ন কাজ করেছেন, বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন, এর পাশাপাশি নিজেকেও সময় দিয়েছেন। তো এই নিজেকে যে সময় দেওয়া, সেটা নিয়েই জানবো। মাশাআল্লাহ, আপনার চুল খুব বড়, এখনো ঘন কালো মেঘ বরণ চুল, একদম যেন মনে হচ্ছে নাটোরের বনলতা সেন। এই কবিতার সাথে মিলে যাচ্ছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। সবসময় সবাই বলতো যে চুলের জন্য এবং হাসির জন্য সবাই আমাকে সিলেক্ট করতো বা ভালোবাসতো। তো এখনো যখন সবাই বলতো যে 60s এর ববিতার মতো লাগে তোমাকে দেখতে, তো সেই জিনিসটা আমার ব্রেনের মধ্যে গেঁথে গিয়েছিল। এবং আমার সবসময় মনে হয় যে একটা মেয়ের সবচেয়ে বড় সৌন্দর্যই হচ্ছে তার লম্বা চুল, আর ছেলেদের ছোট চুল থাকে না একটা। আমার কাছে সবসময় এটাই মনে হয় যে মেয়েদের বড় চুল থাকবে, ছেলেদের ছোট ছোট চুল থাকবে, দেখতে অনেক স্মার্ট লাগে, ভালো লাগে আর কি দেখতে, একটা মায়াবিনী লাগে। চুল অনেকেরই বড় চুল পছন্দ, যেমন মেনটেন করা একটু খুবই কষ্ট। আর এই করোনার সময় আমাদের শহরে যারা থাকি, ওরা কি ব্লিচিং অনেক কিছু দেয়, যার কারণে অনেক বাবল হয় পানিটার মধ্যে, এবং চুল অনেক হেয়ার ফল হয়। তার মধ্যে যতটুকু আর কি, সত্যি কথা সৃষ্টিকর্তার কাছে অনেক শুকরিয়া, যতটুকু মেনটেন করা যায় আর কি। এই যে একটা কথা আপনি বলেন যতটুকু মেনটেন করা যায়, আর আরেকটা কথা বলেন যে ঢাকার পানির জন্য অনেক সময় চুল পড়ছে, বা আমরা যারা শুটিং করছি আমাদের তো ভীষণ চুলের উপর দিয়ে নির্যাতন করা হচ্ছে। যেমন আমার ছোট চুল দেখে বুঝতেই পারছেন আমার চুলের অবস্থা একদম কাহিল হয়ে গেছে। এই জন্য আমি এবং আমার দর্শকেরা জানতে চাই যে শ্যামলী আপা কিভাবে চুলের যত্ন নেয়। চুলের যত্নে সবসময় আমি নারকেল তেল ইউজ করি। যেদিন আমি শ্যাম্পু করব, আগের দিন খুব ভালো করে চুপচুপা করে তেল, মানে আমি একদম তেল কাজলে সুন্দরী, এরকম একটা চমৎকার তথ্য আমরা জেনে গেলাম। চলুন দেখে আসি এই সপ্তাহে ট্রেন্ডি লুকস এন্ড গেট আপে কি রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমি অপরাজিতা নিশা। আজকে আছে ট্রেন্ডি লুক অ্যান্ড গেট আপ এই সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা খুব চমৎকার একটা পার্টি লুক করতে যাচ্ছি, আর আমার সাথে মডেল হিসেবে আছে ফ্লাভিয়া। সো দর্শক, চলুন আমরা ওর লুকটি ক্রিয়েট করি। দর্শক, আমরা ফ্লাভিয়ার
বেস মেকআপটি একটু হাফ ডান করে রেখেছি। এখন আমরা ওর আইব্রোসটি ড্র দিয়ে শুরু করব মেকওভারটি। এখন আমি ক্রিজ লাইনটাকে একটা ট্রানজিশন কালার দিয়ে আস্তে আস্তে ডিফাইন করে নেব। ওর ড্রেসটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড সিলভার কম্বিনেশন, আমি ট্রানজিশন কালারটা নিয়েছি এমন একটা কালার, যে কালারটা ইউজ করে আমি ব্ল্যাক সিলভারটা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবো। ওর আইটা হচ্ছে হুডি আই, দ্যাটস ওয়াই আমি আমার ট্রানজেকশন কালারটা দেখতেই পাচ্ছেন ডিফাইন করছি একটু উপর থেকে, ব্লু বনের ঠিক কাছাকাছি। আমি এখন একটা ডিপ ব্রাউন কালার দিয়ে ওর আউটার কর্নারটা একটু ডার্ক করে দিচ্ছি। এখন আমি ওর ইনার কর্নারটা একটু কনসিলিং করে নেব। ক্রিজে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা স্মুথ, একটা শাইনি সিলভার কালার ইউজ করেছি, বাট এটার উপরে আমরা একটু স্পার্কি লুক আনার জন্য আমরা একটু গ্লিটার ইউজ করব। আমি ফিঙ্গার টিপের মাধ্যমে গ্লিটারটা অ্যাপ্লাই করছি। দ্যাটস ওয়াই গ্লিটারটা যখন আমরা ফিঙ্গার টিপ দিয়ে আমরা দিব, সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় যে এটা ফলটা করে না। আর দেখা যায় কিছু কিছু ব্রাশ দিয়ে যখন আমরা দিই তখন আমাদের আলাদা করে গ্লু ইউজ করতে হয়, বাট এখানে আমার কিন্তু কোনো গ্লু ইউজ করতে হচ্ছে না, বাট খুব সুন্দরভাবে গ্লিটারটা বসে গেছে। এখন আমরা আইলাইনারটা অ্যাপ্লাই করব। আমরা এখন মাস্কারা অ্যাপ্লাই করছি। আইল্যাশটা আমরা লাগানোর আগে ওর যে ন্যাচারাল আইল্যাশ আছে এটাকে আমরা একটু কার্লার মেশিন দিয়ে কার্ল করে নেব। এখন আমরা ইনার কর্নারটা একটু হাইলাইটিং করে দিব। আমরা এখন কন্ট্রোলিং করব। আমরা আসলে কন্ট্রোলিং করি ঠিক এই লাইনটা, আপনারা দেখতেই পাচ্ছেন ওর খুব চমৎকার একটা কন্ট্রোলিং করাই আছে। সো আমাদের খুব বেশি কন্ট্রোল করতে হবে না, জাস্ট আমরা লাইট একটু হালকা জাস্ট কন্ট্রোল করে দিচ্ছি। এখন আমরা হাইলাইটার ইউজ করব। এখন আমরা ও লিপসে লিপস্টিকটা অ্যাপ্লাই করব। লিপস্টিক দেওয়ার সাথে সাথে আমাদের সম্পূর্ণ পার্টি মেকওভারটি কমপ্লিট হয়ে গেল। আর ওর বাকি আছে এখন একটা হেয়ার স্টাইল। আর আমরা এখন ওর ড্রেস এবং মেকআপের সাথে মিল রেখে একটা হেয়ার স্টাইল করব। আর হেয়ার স্টাইলটা শেষ করে আমরা আবার ফিরে আসছি ওর সম্পূর্ণ মেকআপ লুকটি নিয়ে আপনাদের সামনে। চলুন দেখে আসি এই সপ্তাহে বিউটি টিপসে কি কি নতুন টিপস রয়েছে আপনাদের জন্য।
হ্যালো ভিউয়ার্স, আমি নিশা। আজকে আছি বিউটি টিপস এই সেগমেন্টে আপনাদের সাথে। আমি আজকে আপনাদের বিউটি টিপস নিয়ে কিছু পরামর্শ দিব, আমার মনে হয় আপনাদের কাজে লাগবে। তো আজকে আমি ডাবল ক্লিনজিং নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। ডাবল ক্লিনজিং হচ্ছে জাপানি একটা পদ্ধতি। এই পদ্ধতিতে ওরা স্কিনকে অনেক সুন্দর করে ক্লিন করে। তা আজকে বলছি কিভাবে আপনি ডাবল ক্লিনজিং করতে পারেন একেবারে ঘরে বসে। তো প্রথমেই আপনি একটু কুসুম গরম পানি দিয়ে মুখটিকে ক্লিন করে নেবেন। আমাদের ঘরে অবশ্যই থাকে নারিকেল তেল। নারিকেল তেল নিয়ে আপনার স্কিনটাকে খুব সুন্দর করে আপনি ম্যাসাজ করবেন 1 থেকে 1.5 মিনিট ধরে। মুখটিকে সুন্দর করে যে কোনো আপনার পছন্দের ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে আপনি ক্লিন করে ফেলবেন। আর বলে রাখছি, যারা নারকেল তেল ইউজ করবেন সেক্ষেত্রে একটা টিপস আলাদা আছে, কারণ অনেকের মুখে দেখা গেছে ব্রণ আছে। যাদের মুখে ব্রণ আছে তারা অবশ্যই নারকেল তেল ইউজ করবেন না, তারা যে কোনো ধরনের এসেনশিয়াল অয়েল ইউজ করবেন। সেক্ষেত্রে আপনার ব্রণের স্কিনের কোনো ক্ষতি হবে না। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে শুধু ডাবল ক্লিনজিং করলেই হবে না। ক্লিনজিংয়ের পরে আমাদের ফেসে অবশ্যই একটি টোনার ইউজ করতে হবে। আমি বলে দিচ্ছি টোনারটা আপনি কি কি উপাদান দিয়ে তৈরি করে ঘরোয়া উপায়ে করতে পারবেন। শসা এবং টমেটোকে আমরা ব্লেন্ড করে সুন্দর করে ছেঁকে যে রসটা থাকবে সেটাকে আমরা ফ্রিজে, আমাদের তো আইস কিউব থাকে, সো আমরা আইস কিউবের মধ্যে একদম সুন্দর করে আমরা কিন্তু এই উপাদানটিকে ফ্রিজিং করে রাখতে পারি। আর আমরা যখনই ফেসটাকে ক্লিনজিং করব, মানে ডাবল ক্লিনজিং করব, তারপরেই আমরা সুন্দর করে একটি আইস কিউব নিয়ে মুখের মধ্যে আমরা 2 থেকে 3 মিনিট ঘষে সুন্দর করে আমাদের টোনারটিকে অ্যাপ্লাই করব। আর এতে কিন্তু আমাদের শুধু আর্দ্রতা রক্ষা হবে না, আমাদের স্কিনের গ্লোয়িং যে ভাবটি আছে সেটা ফিরে আসবে। সো আমরা কিন্তু ডিপ ক্লিনজিং করে ফেললাম, তারপরে কি করলাম, স্কিনের আর্দ্রতা এবং উজ্জ্বলতা বৃদ্ধির জন্য আমরা টোনার ইউজ করলাম। তো এটা ইউজ করে কিন্তু থেমে থাকলে হবে না, কারণ আমাদের স্কিনটাকে সব সময় ময়শ্চারাইজ করতে হবে। সো স্কিন টোনের সাথে মিল রেখে অবশ্যই আমাদের যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। সো এই ময়শ্চারাইজারটা ইউজ করার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে আমার স্কিনের সাথে কোন ময়শ্চারাইজারটা যাচ্ছে? সো এই জন্য আমাদের অবশ্যই কোনো একজন অভিজ্ঞ বিউটি এক্সপার্টের কাছে যেতে হবে এবং তাকে নিজের স্কিনটি দেখিয়ে আমাদের তার কাছ থেকে সাজেশন নিতে হবে যে আমি কোন ময়শ্চারাইজারটা ইউজ করব। তো ভিউয়ার্স, এই ধরনের চমৎকার চমৎকার বিউটি টিপস নিতে অবশ্যই থাকবেন আমাদের সাথে বিউটি টিপস এই সেগমেন্টে। সো আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কেমন লাগলো আমাদের এই সপ্তাহে বিউটি টিপস? এই টিপসগুলো কিন্তু অবশ্যই বাসায় আপনাকে ফলো করতে হবে, তাই নোট করে রাখুন। আজ আমরা কথা বলছি শ্যামলী আপার সাথে, আবারও চলে যাচ্ছি তার সাথে আড্ডায়। আপা, আপনার চুলের যত্ন সম্পর্কে তো জেনেছি, এবার একটু আপনার স্কিন কেয়ার সম্পর্কে জানতে চাই, বিকজ আপনাকে দেখলে এখনো মনে হয় যে টিনেজার একজন পার্সন। খুব সুন্দর আপেলের মতো গাল, গোল গাল, মানে গোল গাল, এটা তো মানুষের পছন্দ। ক্লিয়ার স্কিন মানুষের পছন্দ, এবং হাসলে গালে একটু লাল আভা, এটা যেন একটা বেশ স্বর্গীয় একটা ব্যাপার। এই স্বর্গীয় ব্যাপারটা কিভাবে এনেছেন? থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে সবসময় এটা আল্লাহ পাকের অশেষ রহমত। সবাই বলে যে খুব ব্লাশ হয় তোমার গাতে, একটু আনারের ব্যাপার আছে, আপেলের ব্যাপার আছে। এই ব্যাপারটা ওই যে আমি বললাম খুব ডিসিপ্লিন একটা, আমি কখনো ডিসিপ্লিন ব্রেক করি না, মানে খুব একটু আর্লি ঘুমাতে যাওয়া, তারপর প্রেয়ারের কথাটা তো বললাম, তারপর আমি যেমন ব্রেকফাস্টের সবসময় আমি একটা ডিম, একটা কলা, এর বেশি কিছু খুব একটা খাই না। মানে অনেকে থাকে না রুটি ইটি এগুলো খায়, যদিও এখন একটু হেলদি হয়েছে, কিন্তু একসময় তো তুমি দেখেছো ভীষণ স্কিনি ছিলাম। এটা সময়ের সাথে সাথে চেঞ্জেস আসে হিউম্যান বডিতে, মেয়েদের বডিতে, কিন্তু সেই ডিসিপ্লিন কিন্তু আমি কখনো ব্রেক করি না। এবং এটা সবার উদ্দেশ্যেই বলছি, ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে যেই সময়টা মিডে আমাদের একটা ছোট খিদে লাগে, ওই সময় যদি আপনি 2-3 রকমের ফল এভরিডে খান এবং এটা একটা রুটিনের অংশ করে নেন আপনার লাইফস্টাইলের সাথে, আপনার
আল্লাহর রহমতে ডাক্তারের কাছেও খুব একটা যেতে হবে না এবং স্কিন চুল সব সুন্দর থাকবে। আরেকটা যেটা আমি মানে খাবারটা একটু ভাগ করেই খাই। ধরেন দুপুরে যদি আমি মাছ খাই, রাতে আর মাছ খাই না, হয়তো মাংস খাই। আর রাতে আসলে মাছে আর যেতেও ইচ্ছা করে না, এক গ্লাস দুধ খাই, একটু টাইমলি ঘুমানোর চেষ্টা করি। খুব সুন্দর আমাদেরকে একটা খাবারের চার্টও বুঝিয়ে দিয়েছেন যে অল্প একটু ক্ষুধা পেলেই আমরা দেখা যাচ্ছে ক্ষুধা পেলে হয়তো একটু হ্যাঁ, হাবিজাবি খাওয়ার আরেকটা চেষ্টা যেটা করি। আমি একটু বলি, আমি কখনো আমাকে দেখলে হয়তো আপনারা ভাবেন যে আমি বোধহয় একটু জাঙ্ক ফুড পছন্দ করি বা ফাস্ট ফুড খেতে ভালোবাসি বা কোক, পেপসি, সেভেন আপ এগুলো আমি কখনোই কিছু খাই না। আমি বাইরে কখনো পারতপক্ষে খুব একটা খাই না এবং ঘরের খাবারটা খুব পছন্দ করি। আর রাতে কখনো সবজি ফল খাবেন না, এতে আপনার পেটে গ্যাস হবে এবং সেই গ্যাস থেকেই আপনার বিভিন্ন রোগের সৃষ্টি হয়। চমৎকার! আসলে আপনার কাছ থেকে সুখী, সুখী কথাগুলো শুনতে, শুনতে আমাদের শোয়ের সময়টা শেষ হয়ে গেল। তো শেষ কথা একটাই বলব যে সখীপুরের সুখী মানুষ শ্যামলী আপা এবং এই শেষ মুহূর্তে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। দেশকে ভালোবাসুন এবং দেশের জন্য আপনি যেই সেক্টরে আছেন সেই কাজটা যদি একটু সুন্দরভাবে করেন, মমতা নিয়ে করেন, এই যে চারপাশে এত ডেঙ্গু, দেশটাকে ভালোবাসবেন নিজের ঘরের মতো। নিজের ঘরটা যেভাবে গুছিয়ে রাখেন, নোংরাগুলো বাইরে ফেলে দেন, ঠিক একইভাবে নিজের দেশটাকে ভালোবেসে ময়লাগুলো জায়গা মতো ফেলবেন, যাতে ডেঙ্গু না ছড়ায়। আজকে সবাই ডেঙ্গুতে আক্রান্ত, সেটা কিন্তু শুধুমাত্র সিটি কর্পোরেশনের দোষ না, আমরাও অনেকটা দোষী। আসুন দেশটাকে ভালোবাসি নিজের মতো করে। অসংখ্য ধন্যবাদ শ্যামলী আপা, আপনি যে কথাগুলো বললেন আসলে দেশকে যতটা না ভালোবাসি আমরা আজকে থেকে চেষ্টা করব আরো বেশি ভালোবাসার, যেন আমরা খুব ভালো একটা বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারি। আমরা একদম শেষ করছি, গান শুনতে শুনতে শেষ করব, তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, গ্লস এন্ড গ্লিটারে আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্যামলী আপা, আপনার কাছ থেকে গানটি শুনতে চাই এবার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, গ্লস এন্ড গ্লিটারকে ধন্যবাদ, ডিরেক্টর, প্রডিউসার এবং ক্যামেরার পেছনে যারা ছিলেন সকলকে ধন্যবাদ। যেহেতু দেশের জন্যই ভালোবাসা, মন প্রাণ সব জুড়ে থাকে, তাই দেশের একটা গান করছি। আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। গানে গানে যেন তাই সেই ছোঁয়া খুঁজে পাই, দিগন্ত জোড়া সোনা রং ছবি এঁকে যাই সারাক্ষণ। আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন।